পাকিস্তানের করাচি থেকে একটি পণ্যবাহী জাহাজ প্রথমবারের মতো সরাসরি চট্টগ্রামের বন্দরে এসে পৌঁছেছে। বুধবার এই তথ্য জানিয়েছে ঢাকায় অবস্থিত পাকিস্তান হাই কমিশন। সেখানে বলা হয়েছে, পাকিস্তান থেকে পণ্যবাহী জাহাজ আসার মাধ্যমে দুই দেশের মধ্যে প্রথমবারের মতো সরাসরি সামুদ্রিক সংযোগ ঘটেছে। পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ সরাসরি সমুদ্রপথটিকে পাকিস্তান বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য এবং ব্যবসায়িক প্রসারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করেন। তিনি আরও বলেন, এই উদ্যোগে ছোট ব্যবসায়ী থেকে শুরু করে বড় রপ্তানিকারক সবার জন্যই নতুন সুযোগ তৈরি হবে। আমরা এই সংবাদে যেটা দেখলাম সেটা হচ্ছে যে পাকিস্তান থেকে, যেহেতু পাকিস্তানের সাথে বাংলাদেশের একটা খুব নেতিবাচক একটা ইতিহাস রয়েছে, যে একটা সময় আমরা পাকিস্তানের অংশ ছিলাম, কিন্তু পাকিস্তান আমাদেরকে, এই দেশের নাগরিকদেরকে অনেক বেশি অত্যাচার করেছে, নির্যাতন করেছে, যেটা আমরা ইতিহাস থেকে জানতে পারি। তো সেই অত্যাচার নির্যাতন করার ফলে, অত্যাচার নির্যাতন আমরা সহ্য করতে না পেরে এক সময় তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি এবং লড়াই করে আমরা বাংলাদেশকে তাদের কাছ থেকে স্বাধীন করেছি। তো সেই স্বাধীনতা অর্জন করেছি আমরা সেই 53 বছর। তো 53 বছরের মধ্যে সরাসরি পাকিস্তান থেকে বাংলাদেশে আমরা কিন্তু একটা সময় কূটনৈতিক সম্পর্ক তৈরি হয়েছে এবং বিভিন্ন পণ্যদ্রব্য সেখান থেকে আমদানি করা হচ্ছে, বাংলাদেশ থেকে আবার ওখানেও রপ্তানি করা হচ্ছে, পাট রপ্তানি করা হচ্ছে, গার্মেন্টস পণ্য রপ্তানি করা হচ্ছে। এছাড়া যেমন আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে পাকিস্তানি ফ্যান কিন্তু ইউজ করা হচ্ছে, তারপরে পাকিস্তানি আরও অনেক পণ্যদ্রব্য বাংলাদেশ ব্যবহার করছে। সুতরাং বোঝা যায় যে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। কিন্তু এই 53 বছরের মধ্যে কখনোই সরাসরি বাংলাদেশের সাথে তাদের যে বাণিজ্যিক জাহাজ সেটা চলাচল করেনি। সেই 53 বছর পরে এখন পাকিস্তান থেকে একটি জাহাজ আসছে। আমাদের দেশের সংবাদ মাধ্যমগুলোতে যেটা বলা হয়েছে যে পণ্য বোঝাই একটি জাহাজ বাংলাদেশে চট্টগ্রাম বন্দরে এসে নোঙর করেছে। তো এটা আমরা জেনেছি, কিন্তু এখানে আমাদের যেটা হচ্ছে, গত 2 দিন যাবৎ ভারতের মিডিয়াগুলো যেটা প্রচার করছে, আমরা এখানে বাংলাদেশে জানছি যে পণ্য বোঝাই জাহাজ আসছে, কিন্তু তারা যেটা বলছে সেটা একটু আমরা দেখি। আড়ালে অস্ত্র ঢুকছে। ব্রিটেন এবং আমেরিকার গোয়েন্দা রিপোর্ট এমনটাই। বিপুল অস্ত্র সমেত 11ই নভেম্বর চট্টগ্রামে প্রবেশ করে জাহাজটি। বাংলাদেশের সেনা মারফত ওই অস্ত্র পৌঁছবে তাহলে মৌলবাদীদের হাতে, অর্থাৎ সেই অস্ত্র আসছে এবং তার সশস্ত্র বাহিনীর হাতে পৌঁছেও যাচ্ছে। এরপর সীমান্ত পেরিয়ে ভারতে চলতে পারে কি ধ্বংসলীলা? আইএসআই নিয়ন্ত্রণে কি এই মুহূর্তে বাংলাদেশ সেনা? মিশন কি 16ই ডিসেম্বর? এই প্রশ্নগুলো সবার আগে সামনে আসছে, কারণ এই যে নয়া ছক, এই নয়া ছকে কোথাও একটা 16ই ডিসেম্বরের লক্ষ্য, এই 16ই ডিসেম্বরকে মিশন করে এগোনো হচ্ছে। আর তাই তার আগে প্রায় 5 দশক, 1971-এর পর 5 দশক পর বাংলাদেশের প্রধান 2 বন্দর চট্টগ্রাম এবং মংলা, যা কিনা রীতিমতো পাকিস্তানি পণ্য সামগ্রী আসলেও তা এই বন্দরকে ব্যবহার করে নয়, কিন্তু সেই বন্দরে ব্যবহার করা হলো। এবার চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে পাকিস্তানি জাহাজ। আর এই জাহাজ, পণ্যবাহী জাহাজের আড়ালে কি অস্ত্রের ভান্ডার রয়েছে? এই প্রশ্নের উত্তর খোঁজবার চেষ্টা করবো আজ। এখানে ভারতের মিডিয়াগুলো যেভাবে প্রচার করছে যে অনেক বেশি অস্ত্র বোঝাই আসছে, পুরো জাহাজে সব অস্ত্র, এবং তারা দেখিয়েও দিচ্ছে। এই যে ভারতের কলকাতার যে একটি ইউটিউব চ্যানেল, সেটা হচ্ছে আর বাংলা দেখি, ওটার নাম হয়তো বা কি যেন একটা নাম রয়েছে, যাই হোক। তো ওটার যারা উপস্থাপক রয়েছে তাদের আসলে অঙ্গভঙ্গি, উপস্থাপনা সবই একেবারে খুবই জোকার টাইপের। তারা যেগুলো দেখাচ্ছে এখানে যে এই অস্ত্রগুলো আসছে পাকিস্তান থেকে, তো এখন একটা জাহাজে যখন পণ্যদ্রব্য আসে, ইন্টারন্যাশনাল কোনো জাহাজে, সেই জাহাজটা যখন ওখান থেকে পণ্য খালাস করা হয়, তখন কিন্তু সেটাকে মেশিন স্ক্যান করা হয় এবং সেখানে ইন্টারন্যাশনাল যে বন্দরগুলো রয়েছে সেখানে চারদিকে প্রচুর পরিমাণে সিসি ক্যামেরা রয়েছে, চারদিকে প্রচুর পরিমাণে মিডিয়া রয়েছে, সেখানে প্রচুর পরিমাণে ইন্টারন্যাশনাল মিডিয়া রয়েছে। তো এই ধরনের একটা ইন্টারন্যাশনাল একটা সিপোর্ট, নৌবন্দর, সেইখানে এ ধরনের যে অস্ত্র চালান খালাস হতে পারে বা অস্ত্র আসলে সেটা ওখান থেকে খুব, বাংলাদেশের সামরিক বাহিনীকেও তারা কিন্তু কটাক্ষ করে বলছে যে এই অস্ত্রগুলো বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে পৌঁছে যাবে এবং বাংলাদেশের সামরিক বাহিনী এই অস্ত্রগুলোকে
বাংলাদেশের যারা হিন্দু সম্প্রদায় রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবহার করবে, তাদেরকে হত্যা করবে, তাদেরকে নিধন করবে। এরপরে বাংলাদেশের যারা জঙ্গি গোষ্ঠী রয়েছে তাদের কাছে এগুলো চলে যাবে। তারা সবসময় যেটা বলে থাকে, বাংলাদেশে প্রচুর জঙ্গি গোষ্ঠী রয়েছে এবং ইন্ডিয়ার কথা হচ্ছে সকল জঙ্গি হচ্ছে মুসলিমরা, এবং সব কিছু এই যে টেরোরিস্ট গ্রুপগুলো সব মুসলিম কমিউনিটির মধ্যে, তাদের মধ্যে কোনো ধরনের এই ধরনের কমিউনিটি টেরোরিস্ট নেই। তাহলে অতি সম্প্রতি কানাডা যে তাদের বিরুদ্ধে স্যাংশন জারি করেছে, তাদের বিরুদ্ধে যে অ্যাকশন নিয়েছে, তাদের বিরুদ্ধে যে অভিযোগ দাখিল করেছে যে কানাডার নাগরিককে তাদের দেশের সন্ত্রাসীরা হত্যা করেছে, সেটা তারা কিভাবে মুছবে? গুজরাটে যে মুসলিম নিধন হয়েছে সেটার পক্ষে তারা দাঁড়িয়েছে, সেটার পক্ষে তারা কি যুক্তি দেবে যে গুজরাটে মুসলিম নিধন হয়নি? তাদের দেশে মুসলিমরা যে ধরনের অত্যাচারের শিকার হচ্ছে, যে পরিমাণে অত্যাচারে নির্যাতনের শিকার হচ্ছে, তারা সেই ক্ষেত্রে কি বলবে? তারা এই যে কলকাতার যে মিডিয়াটি, ইউটিউব চ্যানেলটি, তারা উস্কানি দিচ্ছে যে বাংলাদেশের চট্টগ্রামকে দখল করে নেওয়ার জন্য ভারতে নাকি ইতিমধ্যেই ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের যে সীমানাগুলো রয়েছে, তাদের যে বর্ডারগুলো রয়েছে, সেই বর্ডার এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে, বাংলাদেশ থেকে যেন কোনো মানুষ ঢুকতে না পারে। এবং তারা এটাও বলেছে যে বাংলাদেশ থেকে যেন কেউ মেডিকেল বিষয়ে ওখানে যেতে না পারে, যে গেলেও তাকে যেন খুব ভালোভাবে গোয়েন্দা নজরদারিতে রাখা হয় এবং সব কিছু তদন্ত করা হয়। একটি দেশের, একটি স্বাধীন দেশের কোনো একটা অংশ দখল করার হুমকি দেওয়া এবং যারা দখলের উস্কানি দিতে পারে, যে মিডিয়া, তাকে আসলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া উচিত। এবং বাংলাদেশের পক্ষ থেকে সেই ধরনের পদক্ষেপ কিন্তু রাষ্ট্রীয়ভাবে নেওয়া হবে অবশ্যই। তো যদি যে বাংলাদেশের যদি অন্য কোনো ইন্টারন্যাশনাল কোনো একটা জাহাজ এসে পণ্য নিয়ে আসে, সেটাকে যদি বলা হয় যে এখানে অস্ত্র নিয়ে আসছে, তাহলে অবশ্যই বাংলাদেশ সরকারকেও এই বিষয়টিকে স্বচ্ছতার সাথে সারা পৃথিবীর মানুষের সামনে, মিডিয়ার সামনে তুলে ধরতে হবে যে এই জাহাজে আসলে কী আসছে এবং এই জাহাজে অস্ত্র নয়, এখানে আসলেই পণ্য আসছে। এগুলো আসলে আমরা দেখব। এবং এখানে কলকাতার যে মিডিয়ায় আরও বলা হয়েছে যে বাংলাদেশের সাথে নাকি পাকিস্তানের পারমাণবিক চুক্তি হচ্ছে, এই কথাগুলোও বলছেন তারা। সিরিয়া হতে চায় নতুন বাংলাদেশ, কিন্তু এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ আমরা জানতে পারছি, সামরিক অস্ত্রের পর এবার কি পারমাণবিক অস্ত্র চুক্তি পাকিস্তান এবং বাংলাদেশের? মাথায় রাখতে হবে, পাকিস্তান কিন্তু একটি পারমাণবিক শক্তিধর দেশ, ভারতও একটি পারমাণবিক শক্তিধর দেশ। পাকিস্তান বাংলাদেশের মধ্যে পারমাণবিক চুক্তি এবার কি হতে চলেছে? পারমাণবিক শক্তি নিয়ে চুক্তি দু দেশের মধ্যে, কেন এই চুক্তি সই করার চেষ্টা করছে এবং এই চুক্তির কথা এই মুহূর্তে যদি সরকারিভাবে কেউ ঘোষণা করে, আমেরিকা এবং রাশিয়া তারা কিভাবে দেখবে, ভারত কিভাবে দেখবে, তার দিকে নজর থাকবে। কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশ এই দুটি দেশের মধ্যে এই মুহূর্তে যে সখ্যতা তৈরি হচ্ছে, আমি জানি না এরপরে হয়তো সিরিয়ার কোনো আইসিস নেতার সঙ্গে মোহাম্মদ ইউনূসের এবং এরকম হাসি হাসি মুখ আমরা দেখবো, আমরা হয়তো দেখবো হামাস বা হিজবুল্লাহ কোনো নেতার যেভাবে সঙ্গে। এই মিডিয়াগুলো যেভাবে উস্কানি দিচ্ছে, যেভাবে বাংলাদেশকে আক্রমণ করা উস্কানি দিচ্ছে, এগুলো আসলে একটা স্বাধীন দেশের বিরুদ্ধে। প্রতিবেশী একটা রাষ্ট্র মিডিয়াগুলো যদি এভাবে আক্রমণাত্মক সংবাদ পরিবেশন করে, এই যে জোকার টাইপের যে উপস্থাপক যারা রয়েছে, তাদের আসলে একেবারে এগুলো বাংলাদেশের মানুষ এগুলো দেখে খুবই মজা পায়। তো বাংলাদেশ সরকারকে আমি অনুরোধ করব, তারা যেন বিষয়টি অতি সত্বর একটা খোলাসা করেন যে আসলে পাকিস্তান থেকে বাংলাদেশে যে শিপমেন্ট আসছে, এই শিপের মধ্যে কি রয়েছে। এবং মিডিয়াগুলো বা ভারতের মিডিয়া যদি মিথ্যা প্রচার করে থাকে, তাহলে অবশ্যই যেন রাষ্ট্রীয় পর্যায় থেকে অতি দ্রুত বিবৃতি দেওয়া হয় এবং তাদের কাছ থেকে কৈফিয়ত চাওয়া হয়। তো সেই পদক্ষেপ যদি না নেওয়া হয়, তাহলে কিন্তু অবশ্যই বাংলাদেশের মানুষের যারা সহজ সরল মানুষ, তাদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হতে পারে। এই যে ভারতীয় যে মিডিয়াগুলো যারা প্রোপাগান্ডা ছড়াতে ব্যস্ত, তারা কিন্তু এই প্রোপাগান্ডা ছড়িয়ে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি করতে পারে। ভারত বাংলাদেশের মধ্যে বর্ডারে একটা উত্তেজনাকর বা যুদ্ধের মতো একটা পরিস্থিতি তারা তৈরি করতে পারে এবং তারা কিন্তু যুদ্ধের আহ্বান জানাচ্ছে। এই মিডিয়াগুলো কিন্তু বারবার যুদ্ধের একটা পরিস্থিতি তৈরি করার জন্য বলছেন এবং বাংলাদেশের ল্যান্ড তারা দখলের জন্য বলছেন। এই যে উস্কানি, এই উস্কানি দাতাদের বিরুদ্ধে যেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অতি দ্রুত কৈফিয়ত চাওয়া হয় এবং দুই দেশের মধ্যে সুসম্পর্ক যাতে তৈরি হতে পারে, সুসম্পর্ক যাতে বজায় থাকে, সেই ধরনের পদক্ষেপ যেন নেওয়া হয় এবং সাধারণ মানুষের মধ্যে যে বিভ্রান্তি তৈরি করছে এরা, সেই বিভ্রান্তি দূর করার জন্য যেন এই বিষয়টিকে অতি দ্রুত ক্লারিফাই করা হয়, স্বচ্ছতার সাথে পরিষ্কার করা হয় এবং সকল মিডিয়ার সামনে যেন
এটি উপস্থাপন করা হয়। তো সেই আশা ব্যক্ত করে আলোচনা এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।